আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে দীর্ঘদিন আমরা ক্লাস থেকে বিরত ছিলাম। আসলে আমরা একটা সুসংবাদ নিয়ে এসেছি যে আমরা আমাদের সপ্তডিঙ্গা টিউটোরিয়াল সিরিজ থেকে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ বিষয়ের উপর আমরা কিছু সহায়ক বইয়ের পাণ্ডুলিপি ইনশাল্লাহ তৈরি করতে যাচ্ছি। এই পাণ্ডুলিপিগুলো তৈরি করার জন্য আমাদের একটু সময় লেগেছে, অনেক দীর্ঘ সময় লেগে গিয়েছে, যার কারণে আমাদের ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেওয়ার জন্য, এবং আমরা আমাদের রেফারেন্স বইয়ের যে বইগুলো আমরা একাদশ শ্রেণীর জন্য আমরা তৈরি করেছি সেগুলো রেফারেন্স বই হিসাবে আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলগুলোতে আমরা সেগুলো প্রকাশ করব। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে দীর্ঘদিন পর আমরা হাজির হয়েছি। এই টপিকসটা একই সঙ্গে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান দুটোর ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ তথ্য। আমরা জানি ডি ব্রগলি তরঙ্গ তথ্য অনেক গুরুত্বপূর্ণ, এটা ফিজিক্সেও আমরা পড়ি, আবার কেমিস্ট্রিতেও পড়ে থাকি। একাদশ শ্রেণীর পাঠ্য বইতে এটা অনার্স লেভেলও আছে। সুতরাং এই টপিকসটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। আমরা আজকের এই সেশনটি যত বড়ই হোক না কেন, আমরা চেষ্টা করব ডি ব্রগলি তরঙ্গ তথ্যের যত সূত্র আছে সমস্ত সূত্রগুলো বলে দেওয়ার জন্য। আমরা প্রথমে যদি একটু জিনিসটাকে ওভারভিউ করি যে এই ডি ব্রগলি তরঙ্গ তথ্যের মেনলি কী নির্দেশনা দেওয়া হয়েছিল। ডি ব্রগলি কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের কোনো বিজ্ঞানী নন, উনি পড়াশোনা করেছেন আসলে মেনলি লতে, ইতিহাসও পড়েছেন, কিন্তু তার একটি প্রবাদ নেচার লাভস সিমেট্রি অথবা ম্যাটার লাভস ডুয়েল প্রপার্টি বা ম্যাটার হ্যাভ ডুয়েল প্রপার্টি, এই দুটো বৈশিষ্ট্য, এই দুটো প্রপার্টি বা এই দুটি স্টেটমেন্টই ডি ব্রগলিকে জগৎ বিখ্যাত করে দেয়। তার এই স্টেটমেন্ট নিয়ে অনেক গবেষণা করে সে অনেক তথ্যবহুল একটা লেখা লিখে একজন বড় বিখ্যাত সায়েন্টিস্ট হয়ে যান। তো আমরা আজকে এই মহান বিজ্ঞানীর পদার্থবিজ্ঞানে যে সমস্ত বা রসায়ন বিজ্ঞানে যে সমস্ত সূত্র তিনি অবতারণ করেছেন তার প্রত্যেকটা সেক্টরের জন্য আমরা সূত্রগুলো আলোচনা করব। অর্থাৎ যেমন ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য সূত্র কী, রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য সূত্র কী, তারপরে হচ্ছে আমার ইলেকট্রনের জন্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, তারপর হচ্ছে প্রোটনের জন্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, ডিউট্রনের জন্য কত, আলফা পার্টিকেলের জন্য কত, তারপরে হচ্ছে আমার হলো যদি সেটা ইলেকট্রনিক হাইড্রোজেনের কক্ষপথ হয় এনতম ইলেকট্রনের জন্য ডি ব্রগলি তরঙ্গ তথ্য কত। এরকম একাধিক সূত্র আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। সেশনটা যত বড়ই হোক না কেন আমরা খুব ধৈর্য সহকারে সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের এই ক্লাসটি দেখার জন্য। এটা থেকে অনেক প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষা আসে, অ্যাডমিশন আসে, চাকরির পরীক্ষাও আসে, এবং এখান থেকে দেখা যায় যে এখন বিশেষ পরীক্ষা থেকেও এই টপিক থেকে প্রশ্ন আসে। তো সব কিছু মিলেই আমরা এই টপিকসটা আলোচনা করব এবং আমরা সবগুলো সূত্রে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা আজকে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তো প্রথমে আমরা যদি জানি যে ডি ব্রগলি তরঙ্গ তথ্য আসলে কি। ডি ব্রগলি তরঙ্গ তথ্যে আসলে বলা হয়েছে যে আলো আমরা একটু ডিটেলসলি আলোচনা করব। এই যে আলো, এই আলোটার প্রপার্টি হচ্ছে দুই রকমের। এটা দুই রকমের প্রপার্টি আছে। একটা হচ্ছে এটার কণা একটা ধর্ম আছে, আরেকটা হচ্ছে এটার তরঙ্গ ধর্ম আছে। দুই রকমের ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম, আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। অর্থাৎ কখনো কখনো এটা ওয়েভ, কখনো কখনো এটা পার্টিকেল হিসেবে কাজ করে। এজন্য এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ তরঙ্গ কণা ধৌত ধর্ম। তো তার আগে একটু বলে নেই, আমরা দেখতে পাই যে অনেকে আলো এবং ফোটন এই দুটো নিয়ে অনেক কনফিউজড।
কোনটা আলো কোনটা ফোটন আসলে বুঝতে পারে না। আমরা যদি বলে থাকি যেমন মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, তারপর হচ্ছে অতি বেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, অথবা আমাদের মাইক্রোওয়েভ, রেড ওয়েভ, এই সবগুলোই ফোটন, অল আর ফোটনস, অল আর ফোটনস। অর্থাৎ এখানে অসংখ্য ফোটনের সমষ্টিতেই এক একটা এরকম প্যাটার্ন গঠিত হয়। ওকে, জিনিসটা আমরা আমাদের একটা পরবর্তী লেকচারে শুধু ফোটনের উপর, ফোটন, এই ফোটনের উপরে আমরা একটা ক্লাস দিব। ফোটনের যত বৈশিষ্ট্য আছে সেখান থেকে এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো কীভাবে কনভার্ট হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। তা আলো ম্যাকচুয়ালি, আলো হচ্ছে আমরা নর্মালি জানি একটা ফোটনের শক্তি হচ্ছে E = s মিউ অথবা sc ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে একটা মাত্র ফোটনের শক্তি। বাট যখন আমরা আলো বলবো, আলো হবে ns মিউ, অর্থাৎ n সংখ্যক ফোটনের শক্তি মিলে সেটা একটা আলো হয়। অথবা আমরা বলতে পারি sc বাই ল্যামডা। এখানে n সংখ্যক ফোটনের আমরা শক্তি নিয়ে যেটা পাবো সেটাই হবে আমাদের আলো। তো আলোর দুই রকমের প্রপার্টি আছে, একটা হচ্ছে কণা প্রপার্টি আর একটা হচ্ছে তরঙ্গ প্রপার্টি। এটা কিন্তু ডি ব্রগলি বলেছিলেন। তো সেখানে বলা আছে এখানে কণাটা কী কী ব্যাখ্যা করতে পারে। কণা ব্যাখ্যা করতে পারে হচ্ছে আমার ফটোতড়িৎ ক্রিয়া এবং কৃষ্ণবস্তুর বিকিরণ। দুটো জিনিস একটু ব্যাখ্যা করে দেই। এটা হচ্ছে ফটোতড়িৎ অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট। পরীক্ষা আসতে পারে ফটো ইলেকট্রিক ইফেক্ট আলোর কোন ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যায়। ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা হচ্ছে আলোর কণা ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যায়। এবং ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা একটু ইংলিশে লিখে ফেললাম, দ্যাট মিনস ব্ল্যাক বডি রেডিয়েশন, অথবা যেটাকে আমরা বলছি কৃষ্ণ বস্তুর বিকিরণ। এই দুটো জিনিস ব্যাখ্যা করতে আমার লাগবে হচ্ছে কণা তথ্য, ভালো মতো খেয়াল করতে হবে। এবং তরঙ্গ তথ্য দিয়ে আমরা আলোর যে বৈশিষ্ট্য আছে, ডিফ্র্যাকশন অফ লাইট, পোলারাইজেশন অফ লাইট, তারপর হচ্ছে সমাবর্তন, অপবর্তন, এই ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করি আলোর তরঙ্গ তথ্য দ্বারা। দ্যাট মিনস সমাবর্তন ও অপবর্তন, এই ধরনের যে ঘটনাগুলি আছে আলোর, এগুলো আমরা ব্যাখ্যা করব আলোর তরঙ্গ ধর্ম দ্বারা। সুতরাং আমরা প্রথম স্টেটমেন্টে আলোর সম্পর্কে বেসিক ক্লিয়ার ধারণা নিয়েই আমরা ডি ব্রগলির তরঙ্গ তথ্যে চলে যাব। ওকে, আমরা তার বিখ্যাত দুটো উক্তি আছে যে ম্যাটার হ্যাভ ডুয়েল নেচার এবং নেচার লাভস সিমেট্রি। ওকে, আমরা একটু দেখি তার ওয়ার্ল্ড ফেমাস দুটি সূত্র বা তার ওয়ার্ল্ড ফেমাস দুটি স্টেটমেন্ট। বি কেয়ারফুল টু বি রিমাইন্ড ইট। আমাদের এই দুইটা মনে রাখতে হবে, আমাদেরকে মেমোরাইজ করতে হবে দুটি স্টেটমেন্ট। সেটা হচ্ছে এক, তার বিখ্যাত উক্তি, তার বিখ্যাত উক্তি কী কী? একটা হচ্ছে ম্যাটার হ্যাভ ডুয়েল নেচার। এটা তার একটা প্রপার্টি ছিল যে ম্যাটার হ্যাভ ডুয়েল নেচার, ম্যাটার হ্যাভ ডুয়েল নেচার। এখানে একটা কথা হতে পারে স্যার ম্যাটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে আপনি হ্যাজ দিলেন না কেন? আসলে এইভাবেই সে লিখেছে, এই জন্য এটাই হবে, এভাবেই হবে। কোডকে কখনো বিকৃত করা যায় না। ইট ক্যান নট বি, কোটেশন ক্যান নট বি ডিস্টর্ট, ইট উইল বি কপিড, ইট উইল বি ট্রান্সলেটেড অরিজিনালি, যেভাবে আছে ঠিক সেভাবে। তার আরেকটা স্টেটমেন্ট হচ্ছে নেচার লাভস সিমেট্রি, অর্থাৎ প্রকৃতি প্রতিসমতাকে পছন্দ করে। নেচার লাভস সিমেট্রি অ্যান্ড নেচার লাভস ম্যাটার হ্যাভ ডুয়েল নেচার। এই দুটো হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ ডি ব্রগলি। ডি ব্রগলির দুটা স্টেটমেন্ট ছিল। আমরা এটা নিয়ে একটু কথা বলার পর আমরা এবার আসি যে ডি ব্রগলির তরঙ্গ তথ্যের, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, এটা অ্যাকচুয়ালি কী কী ইকুয়েশন আমরা এখানে আনতে পারি, সেই ইকুয়েশনগুলো আমি একটু স্টেপ বাই স্টেপ লিখব। আমরা প্রথমে জানি একটা সূত্র আছে E = m²। দিস ইজ কল্ড রিলেটিভিস্টিক মাস। আমরা জানি যে পার্টিকেল দুই রকমভাবে আমরা ক্লাসিফাইড করতে পারি। পার্টিকেল ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু মেইন ক্যাটাগরিজ। নাম্বার ওয়ান ইজ ক্লাসিক্যাল পার্টিকেল অ্যান্ড অ্যানাদার ইজ রিলেটিভিস্টিক পার্টিকেল। দুই রকমের পার্টিকেলকে আমরা ভাগ করতে পারি। দিস ইজ রিলেটিভিস্টিক পার্টিকেল, মাস অফ রিলেটিভিস্টিক পার্টিকেল। অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো আমরা দেখতে পাবো, যে সমস্ত বস্তুর ব্যাগ হচ্ছে আলোর বেগের কাছাকাছি কোনো ব্যাগ নিয়ে চলে,
তাদের ক্ষেত্রে যেই বৈশিষ্ট্য আমরা পড়বো সেটা হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেল। আর যেগুলো আলোর বেগের চেয়ে অনেক কম বেগে চলে সেগুলো হচ্ছে আমাদের ন্যাচারালি ক্লাসিক্যাল পার্টিকেল। এটা আসলে মেনলি আমরা ডিফাইন করতে পারি। এবার আসি যে অ্যাকচুয়ালি E=mc², এটা হচ্ছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আসছে। আরেকটা ফর্মুলা আছে E=h or hc divided by lambda. This is number equation 2. But equating equation 1 and 2 we have দুটোই এনার্জি। This is the relativistic energy, this is photonic energy. ওকে, আমরা যদি বলি এই এনার্জিটা হচ্ছে রিলেটিভিস্টিক অথবা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে এটার শক্তি, আর এটা হচ্ছে আমার প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য অনুসারে এটার শক্তি। দুটোকে ইকুয়েট যদি করি তাহলে আমি বলতে পারি hc/λ = mc²। আর উভয় দিক থেকে যদি আমি সিসি কেটে দেই দ্যাটস ইকুয়াল টু, এখানে আমি পাচ্ছি হচ্ছে আর ল্যামডা mc = h or lambda = h/mc। সিটা হচ্ছে যখন আমি রিলেটিভিস্টিক মাস কাউন্ট করব, আর যদি এখন আমি ক্লাসিক্যাল পার্টিকেল যখন ইউজ করব, ক্লাসিক্যাল particle in terms of classical particle, v is mass less than c, অর্থাৎ v এর মানটা c অপেক্ষা অনেক অনেক ছোট। সেক্ষেত্রে আমার ল্যামডা উইল বি h/m of v। This equation is called de Broglie তরঙ্গ দৈর্ঘ্যর ফর্মুলা। Here h is Planck constant, এটাকে বলা হয় Planck's constant। m হচ্ছে mass of relativistic or mass of classical particle or mass of relativistic particle, b হচ্ছে velocity of classical particle or relativistic particle। সুতরাং এই দুটো ইকুয়েশন, এটাই হচ্ছে আমার মেনলি ডি ব্রগলি তরঙ্গ তত্ত্বের মূল সমীকরণ। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এখন অনেকগুলো সূত্রে আসব। যখন এটা আমার ক্লাসিক্যাল পার্টিকেল হবে তখন দ্যাট উইল বি বি হবে বি। আমরা একটা একটা করে স্টেটগুলো দেখতেছি। তাহলে প্রথম যে সমীকরণটা ফর ক্লাসিক্যাল পার্টিকেল, আমার ইকুয়েশনটা হবে এরকম। ওকে, ফার্স্ট অফ অল আমরা আসতেছি ডি ব্রগলি তরঙ্গ তথ্য, ল্যামডা ডি ফর ডি ব্রগলি, দ্যাটস h/mb for relativistic particle, for classical particle, but what do you understand by classical particle, or what is the definition of classical particle? Classical particle can be defined as those particle whose velocity is mass less than the velocity of light, অর্থাৎ যেটার বেগটা হচ্ছে আলোর বেগ অপেক্ষা অনেক 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 গুণ কম। তো সুতরাং এটা হচ্ছে প্রথম সূত্র। 2 নম্বর সূত্র লিখতে পারি ল্যামডা ডি = h, p কে লেখা যায় mb কে লেখা যায় p, অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম। এই হচ্ছে আমার দ্বিতীয় ফর্মুলা। ওকে, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আসতেছি। দেন 3 নম্বর ফর্মুলাকে আমরা ডিফাইন করব এখন, বা 3 নম্বর ফর্মুলা আমরা কিভাবে এটাকে ডিফাইন করতে পারি, অর্থাৎ ল্যামডা = h/m of b। ওকে, এইটাকে আমরা ডিফাইন করি। আমরা জানি গতিশক্তি, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি, ইট ক্যান বি রিটেন অ্যাজ ½ m of b² ইন টার্মস অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের রেফারেন্স আমরা লিখতে পারি, আর ½ m of b² ইন্টু, আমি এটাকে m দ্বারা ভাগ করি, m দ্বারা গুণ করে দেই, দ্যাট উইল বি ½ m² b² ডিভাইডেড বাই m, দ্যাটস ইকুয়াল টু m² b² কে লেখা যায় p²/m, or that's p² = 2m, then kinetic energy, therefore p = √2m। শুধুমাত্র e লিখি, বাট b to be noted here that e is not potential energy or not any kind of energy, e is kinetic energy। So আমি এটাকে এইভাবে লিখতে পারি, that's lambda d = h/mv, mv can be written as p or h/√2m into e। That's the another formula of de Broglie তরঙ্গ ওয়েভ। এটা হচ্ছে de Broglie তরঙ্গ ওয়েভের আরেকটা ফর্মুলা। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আসলে কাইনেটিক এনার্জি লিখে দিলেই ভালো হয়, কারণ ই দ্বারা অনেক ইকুয়েশনকে আমরা বুঝতে পারি। দিস ইজ কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে 3 নম্বর আমার ইকুয়েশন আমরা ডেরাইভ করলাম। আমরা এখন চলে আসবো আমাদের 4 নম্বর একটা ইকুয়েশন। ওকে,
4 নম্বর ইকুয়েশনটা আমরা এখন লিখতে চাচ্ছি। এখান থেকে আমি লিখব 4 নম্বর ইকুয়েশন। আমরা কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনই লিখে দিচ্ছি, ড্রাইভ করে দিচ্ছি, সুতরাং সবাইকে জিনিসটা ক্লিয়ারভাবে অনুধাবন করতে হবে। সে ল্যামডা ডি দ্যাটস এস বাই এম ইন্টু ভি। এই ইকুয়েশনটা আমরা প্রথমে বলছিলাম হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর ক্লাসিক্যাল পার্টিকেল, বাট পার্টিকেলটা যদি আমার রিলেটিভিস্টিক পার্টিকেল হয়, যদি আমার এটা যদি রিলেটিভিস্টিক পার্টিকেল হয় সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমার ইকুয়েশনটা কি হবে সেটা আমরা এখন একটু ডেরাইভ করব। এটা জানতে হবে যে রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য কি হবে, আমরা একটু খেয়াল করি। ওকে, ভি এম ভি দ্যাট মিনস হচ্ছে এখানে ভি যদি আমরা ডিফাইন করে দিই, ভি হচ্ছে ব্যাগ, এম হচ্ছে ভর। আমরা জানি ফর রিলেটিভিস্টিক পার্টিকেল, রিলেটিভিস্টিক পার্টিকেল হচ্ছে যারা প্রায় আলোর ব্যাগে চলে, অর্থাৎ যাদের ব্যাগ ইটস টেন্ডস টু সি। ভালো মতো খেয়াল রাখতে হবে। যদি বলে ডিফাইন দ্য রিলেটিভিস্টিক পার্টিকেল, রিলেটিভিস্টিক পার্টিকেল বলতে তুমি কি বুঝো? ওকে, আপেক্ষিক কণা বলতে তুমি কি বুঝো? তাহলে আপেক্ষিক কণা হচ্ছে যে সমস্ত কণার ব্যাগ আলোর বেগের কাছাকাছি বেগে চলে তারাই হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেল। যেমন ইলেকট্রন, ফোটন আর নিউট্রন, এগুলো হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেল। ভালো মতো খেয়াল করতে হবে যে তাদের ব্যাগটা হচ্ছে আলোর বেগের প্রায় কাছাকাছি। সেক্ষেত্রে আমরা থিওরি অফ রিলেটিভিটি থেকে একটা জানি, দ্যাটস ইকুয়াল টু এম ইকুয়াল টু হচ্ছে এম নট রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দিস মাস ইজ and this mass is called rest mass. এটা হচ্ছে আমার রেস্ট মাস অর্থাৎ স্থির ভর। এবং সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে যখন কোনো পার্টিকেল যখন আমার হয়ে যাবে ফোটন, ফোটনের যদি পরীক্ষা আসে বা যে ভাইভাতে আমাকে যদি জিজ্ঞাসা করে যে একটা ফোটনের রেস্ট মাস বা স্থির ভর কত, মনে রাখতে হবে একটা ফোটনের রেস্ট মাস বা স্থির ভর হচ্ছে 0, অর্থাৎ ফোটন কখনো রেস্ট নেয় না, ইট ইজ অলওয়েজ মুভিং। অথবা যদি প্রশ্ন করা হয় কোন পার্টিকেল অলওয়েজ মুভিং, সেটা হচ্ছে ফোটন। ফোটন কণাটা অলওয়েজ মুভিং। তাহলে আমি এখানে লিখতে পারি দ্যাটস ইকুয়াল টু এইচ, এমের জায়গায় লিখতে পারি এম নট রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইনটু ভি। এটা হচ্ছে আমার ফর রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য, এটা হচ্ছে আমার ডি বগলি তরঙ্গ তথ্য। ডি বগলি তরঙ্গ তথ্য, এটা হচ্ছে আমার রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমার এই সূত্রটা হবে। ওকে, দেন আমরা আরেকটা ফর্মুলাতে চলে আসছি, সেটা হলো এটা গেল আমাদের 3 নম্বর গেল নাকি 4 নম্বর গেল, 4 নম্বর গেল। এবার আমরা 5 নম্বরে আসতেছি। 5 নম্বরে হচ্ছে আমরা জানি ল্যামডা ডি ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা জানি। অর্থাৎ এই কাইনেটিক এনার্জি থেকে আমরা আরেকটা ফর্মুলা আমরা ডেরাইভ করতে পারি। আমরা জানি কাইনেটিক এনার্জি সমান একটা সূত্র আছে কিউ ইন্টু ডেল অফ ভি, এরকম একটা ফর্মুলা আছে। অর্থাৎ গতিশক্তি হচ্ছে চার্জ ইন্টু বিভব পার্থক্য। এটাকে অন্যভাবে যদি লিখি, বিভব পার্থক্য হচ্ছে বি এফ মাইনাস বি ইনিশিয়াল, মানে চূড়ান্ত ভোল্টেজ মাইনাস আদিস ভোল্টেজ, দ্যাটস এটাকে লেখা যায় V2 মাইনাস V1, আর কিউ হচ্ছে চার্জ। সুতরাং এটাকে আমি যদি ডিফাইন করি তাহলে আমি লিখতে পারবো S ডিভাইডেড বাই দ্যাটস 2m ইন্টু কাইনেটিক এনার্জি লেখা যায় কিউ ইন্টু ডেল ভি। এটা হচ্ছে আমার আরেকটা ডি বগলির তরঙ্গ তথ্যের সমীকরণ। আমরা একটু পরিচয়গুলো লিখে দিই, কারণ এখানে পরিচয় না জানলে তো সমস্যা। কিউ ইজুকাল টু হচ্ছে আদান, ওকে, কিউ আদান, অ্যান্ড ডেল ভি হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্সকে আমরা বলতেছি বিভব পার্থক্যকে। সবাই নোট ডাউন করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, আমি রিকোয়েস্ট করছি সবাই যাতে নোট ডাউন করে নেয়। ওকে, তারপর আমরা জানবো আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে যদি সেই চার্জ যদি পার্টিকেলটা আমার চার্জ পার্টিকেল হয় সেক্ষেত্রে ডি বগলি তরঙ্গ তথ্য কেমন হবে। এটা হচ্ছে 6 নম্বর ফর্মুলা। আমার 6 নম্বর ফর্মুলা আমি আসছি। 6 নম্বর ফর্মুলাকে আমি লিখতে পারি এরকম, দ্যাট ইজ ল্যামডা ডি ইকুয়াল টু হচ্ছে এস বাই এম ইন্টু ভি, ব্যাগ। এই ব্যাগটাকে যখন আমার
হোয়েন চার্জ পার্টিকেল ইজ রিলিজড, যখন কোনো চার্জ পার্টিকেলকে রিলিজ করা হয় সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা আমাদের একটু জানতে হবে। ভি এর সাথে কি, ভিটা আমরা জানি ভি ইকুয়াল টু ভ্যালোসিটি, ভি হচ্ছে আমার এখানে ভ্যালোসিটি। তো ভ্যালোসিটি বের করার জন্য একটা সূত্র আছে, সেটা যদি আমরা একটু লিখি, কিউ ইন্টু ই এম ইন্টু টি ইন টার্মস অফ হোয়েন এনি চার্জ পার্টিকেল ইজ রিলিজড, তখন এই ব্যাখ্যা আমি এই ইকুয়েশনে লিখতে পারি। এটাও খেয়াল রাখতে হবে, এখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান, কিউ আদান, এম মাস অ্যান্ড টি হচ্ছে সময়। তাহলে সেই অনুসারে আমি লিখতে পারি এইচ দেন এম, বিকে লেখা যায় কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি, দিস ইজ ক্যান্সেল আউট, দ্যান এস ইজ ইকুয়াল টু কিউ ই ইন্টু টি, দিস ইজ অ্যানাদার ডি বগলি তরঙ্গ তথ্য। এটা হচ্ছে আরেকটা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা ফর্মুলা, সেটা আমরা শিখে ফেললাম। ওকে, এটা 6 নম্বর গেল। দেন আমরা আসবো আমাদের 7 নম্বর যে ফর্মুলা, সেটা নিয়ে আমরা একটু এখন কথা বলবো। 7 নম্বরের ফর্মুলাটা কি হতে পারে? ওকে, 7 নম্বরের ফর্মুলাটা কি হতে পারে সেটা আমরা একটু এখন দেখছি। এটা হচ্ছে 7 নম্বর। আমরা সবাইকে বলবো আমাদের প্রত্যেকটা ইকুয়েশন যাতে সবাই নোট ডাউন করে নেয়। 7 নম্বর হচ্ছে ল্যামডা ডি ইকুয়াল টু এস বাই পি, এই ফর্মুলাটা আমরা করতে চাচ্ছি। তো একটা রিলেটিভিস্টিক পার্টিকেল অথবা যদি একটা এলিমেন্টারি পার্টিকেল যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কীরকম হবে? দ্যাট মিনস হচ্ছে আমার এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স দ্যাটস ইকুয়াল টু হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এই দুটো কিন্তু সমান হয়। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সূত্র হচ্ছে এম বি স্কোয়ার বাই আর, আমরা ফিজিক্সে পড়েছি। আর এটা হচ্ছে কিউ বি আর ইন্টু সাইন অফ থিটা, এই থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল। এখানে আছে কিউ এবং বি এবং আর, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এবং ব্যাসার্ধ ভেক্টর এ দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এখান থেকে আমার সূত্র হচ্ছে এম বি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে কিউ বি ইন্টু আর, এম বি স্কোয়ার বাই আর দ্যাটস ইকুয়াল টু কিউ বি। আচ্ছা, কিউ বি আরও আমি লিখতে পারি, কিউ বি আরও কিন্তু আমি লিখতে পারবো যখন যদি আমার এখানে যদি আমরা এই ফর্মুলাটা না নিয়ে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটা নেই, শুধু ম্যাগনেটিক ফিল্ডটা নিব, আমরা এখানে এটা নিব না। আমাদের এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল, দ্যাটস এম বি স্কোয়ার বাই আর, আর এটা হচ্ছে কিউ ভি ইন্টু সাইন অফ থিটা। অর্থাৎ আমরা ফিজিক্সে এই নোটেশনটা পড়েছি, বি এবং বি ভ্যালোসিটি এবং ব্যাগ এ দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমি কী পাচ্ছি? দ্যাটস এম বি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে কিউ বি ভি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস করতে পারি, ভি বি ক্যান্সেল করে দিতে পারি, দ্যাটস ইকুয়াল টু এটা হচ্ছে পি, এমবিপি দ্যাটস হচ্ছে কিউ বি ইন্টু আর। তাহলে কিউ বি ইন্টু আর, এটা হচ্ছে আমার পি এর মান। তাহলে এখন আমরা যদি এই জায়গাটায় আমি পি এর মানটা বসাই দিই, দ্যাটস ইকুয়াল টু এস দেন কিউ বি আর, এটা হচ্ছে আমার আরেকটা ডি বগলি তরঙ্গ তথ্যের আরেকটা ফর্মুলা, এটা আরেকটা ফর্মুলা। ওকে, আমরা সবাই এটা একটু নোট ডাউন করে নেই, তাহলে আমাদের আশা করি এটা লেখা যাবে, সমস্যা হবে না। ওকে, সবাইকে নোট ডাউন করে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি আমি। দেন 8 নম্বর, হাইড্রোজেনের এনতম কক্ষপথের ইলেকট্রনের জন্য ডি বগলি তরঙ্গ তথ্য। এটা হচ্ছে 8 নম্বর। হাইড্রোজেনের এনতম কক্ষপথের ইলেকট্রনের জন্য ডি বগলি ওয়েভলেন্থ, অর্থাৎ হাইড্রোজেনের এনতম কক্ষপথের ইলেকট্রনের জন্য আমরা এটার সমীকরণটা কিভাবে পাবো?
সবচেয়ে মজার কথা, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু h বাই রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। আমরা যখন কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম তখন আমরা কেমিস্ট্রিতে আমরা জানি কোয়ান্টাম সংখ্যা যে কোনো একটা কক্ষপথের টোটাল গতিশক্তি হচ্ছে 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। এরকম একটা ফর্মুলা ছিল, 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। n হচ্ছে কক্ষপথের সংখ্যা আর এটা হলো এনার্জি। আমরা সাধারণত এটা ইলেকট্রন ভোল্টে যদি হিসাব করে নেই তাহলে সেক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা অর্থাৎ ডি ব্রগলি তরঙ্গ তথ্য সেটা হবে h বাই রুট ওভার অফ 2m ইন্টু 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার, এবং এটা হবে এককটা হবে মিটার। এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা। এখানে n হচ্ছে নাম্বার অফ অরবিট, এটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, অরবিটাল নয়, অরবিটাল তোকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এটা নাম্বার অফ অরবিট হচ্ছে আমার n। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গ্যাসীয় পরমাণুর জন্য আমার ডি ব্রগলি তরঙ্গ তথ্য কত হবে? ওকে, আমরা একটু দেখি 9 নাম্বার গ্যাসীয় পরমাণুর জন্য, এটা পরমাণু কিন্তু বলা আছে গ্যাসীয় পরমাণুর জন্য ডি ব্রগলি তরঙ্গ তথ্য কত? অর্থাৎ গ্যাসীয় পরমাণুর জন্য এই ডি ব্রগলি তরঙ্গ তথ্য দ্যাট ইজ h রুট ওভার অফ 3m ইন্টু কেবি দেন টি। এই হচ্ছে আমার ইকুয়েশন, এটা মনে রাখতে হবে। এখানে কেবিটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক আর টি হচ্ছে তাপমাত্রা। আমরা একটু লিখে দেই, কেবিটা হচ্ছে আমার বোল্টজম্যান ধ্রুবক আর টি হচ্ছে ক্যালভিন স্কেলের তাপমাত্রা, ক্যালভিন স্কেলের তাপমাত্রা। তো এখানে একটা জিনিস আমরা জানি এখানে একটা ফর্মুলা আছে। ওকে, এই ফর্মুলাটাকে আমরা আরেকটা কনভার্সনে ভাগ করি, কে ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন এ, যেখানে কে বিটা হচ্ছে আমার বোল্টজম্যান ধ্রুবক আর ডিভাইডেড বাই এন। এটা মনে রাখার জন্য আরেকটা ছন্দ আমরা বলে দিই, সেটা হচ্ছে মনে রাখতে হয় করোনা। কতে হচ্ছে কে, আর এ র, আর নাতে না, করোনা। অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক অ্যাভোগাড্রোর সংখ্যা, এই দুটো মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে সেখান থেকে আমরা বোল্টজম্যান ধ্রুবক পাই। সেক্ষেত্রে আমরা ডি ব্রগলি তরঙ্গ তথ্যকে এইভাবে ডিফাইন করতে পারি, অর্থাৎ রুট ওভার অফ 3m ইন্টু কেবি ক্যান বি রিটেন এস আর বাই এন এ ডিভাইডেড বাই টি। সুতরাং এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা। এখানে আর এর পরিচয় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং এই ক্ষেত্রে এটার মান তো আমরা জানি সাধারণত 8.314 দেন জুল পার মোল পার কেলভিন, অ্যান্ড এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। দিস ইজ কল্ড অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে একটা চমৎকার একটা তথ্য আমার না দিলে মনে হচ্ছে যেটা না বলা হবে, সেটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যাটা কিন্তু বিজ্ঞানী অ্যাভোগাড্রোর ছিল না, এটা ছিল বিজ্ঞানী মিলিক্যানের। এই সংখ্যাটা অ্যাভোগাড্রো চুরি করে তার নামে চালিয়ে দেয়, তখন এই সংখ্যাটার নাম হয়ে যায় অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাকচুয়ালি এটার মূল দাবিদার, এই সংখ্যাটার মূল দাবিদার হচ্ছে বিজ্ঞানী মিলিক্যান। বি কেয়ারফুল, এটা মনে রাখতে হবে যে আমি রিকোয়েস্ট করছি সবাইকে এই জিনিসগুলো নোট ডাউন করে নেওয়ার জন্য। সবাইকে যাতে এই জিনিসগুলো নোট ডাউন করে নেয়, তারপরে আমরা সামনে আগাবো আমাদের। ওকে, আমরা 10 নম্বরে আসতেছি। 10 নম্বরে আমরা একসাথে অনেকগুলো সূত্র লিখব এবং আশা করি এটাই আমাদের ডি ব্রগলি তরঙ্গ তথ্যের জন্য সবশেষ সূত্র। এরপর আর কোনো সূত্র আমরা আশা করি আর নাই। তো একটু দেখি 10 নম্বরে কী কী দেওয়া আছে। আমি সংক্ষেপে লিখতেছি, ল্যামডা ডি ফর আলফা পার্টিকেল, ল্যামডা ডি ফর হচ্ছে ডিউটেরন, ল্যামডা ডি ফর প্রোটন, ল্যামডা ডি ফর ইলেকট্রন।
এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে এখন একটু জানতে হবে। আলফা পার্টিকেলের জন্য কত, ডিউটারনের জন্য কত, সেগুলো আমাদের একটু এখানে মনে রাখতে হবে, আমাদের ভালো মতো এগুলো মনে রাখতে হবে। ওকে, প্রোটনের জন্য আমাদের চার্জ হচ্ছে 0.286 রুট ভি, দেন হচ্ছে অ্যামস্ট্রং। ইলেকট্রনের জন্য হচ্ছে 12.27, দেন রুট আবার অফ ভি অ্যান্ড অ্যামস্ট্রং। ডিউটারনের জন্য কত আর এটার জন্য কত? আলফা পার্টিকেলের সাথে ডিউটারনের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 0.101, দেন রুট আবার অফ ভি অ্যামস্ট্রং। এই মানটাকে 2 দ্বারা গুণ করলে আমরা পরেরটা পেয়ে যাই, অর্থাৎ রুট আবার অফ ভি ইন্টু অ্যামস্ট্রং। এই যে মানগুলো, এই প্রত্যেকটা মান কিন্তু আমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে। তাহলে প্রথমে আলফা পার্টিকেলের জন্য হচ্ছে 0.101 ডিভাইডেড বাই রুট ভি অ্যামস্ট্রং। ডিউটারনের জন্য হচ্ছে এখানে একটু আসলে সেগমেন্টারি একটা ডিভিশন বা সেগমেন্টারি একটা স্টাডি করা যায়। দ্যাট মিনস হচ্ছে ল্যামডা ডি অফ ডিউটারন, দ্যাটস ইকুয়াল টু ল্যামডা ডি আলফা ইন্টু 2। এটাও কিন্তু আরেকটা ফর্মুলা, আমরা ফর্মুলা আকারে মনে রাখতে পারি, কারণ আলফা পার্টিকেলের যেই ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব সেটা হচ্ছে 0.101 ডিভাইডেড বাই রুট আবার অফ ভি ইন্টু 2, দ্যাটস এটা হচ্ছে অ্যামস্ট্রং। 2 দিয়ে গুণ করলে 0.202 ইন্টু রুট আবার অফ ভি অ্যামস্ট্রং। অলরেডি আমরা দ্বিতীয়টা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে ডিউটারন। আর ফোটনের জন্য হচ্ছে আমার 0.286, আর ইলেকট্রনের জন্য হচ্ছে 12.27 ইন্টু রুট আবার অফ ভি। এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার, হোয়াট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ ভি? এই ভি এর পরিচয়টা কি? খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। ভি এর পরিচয় হচ্ছে আমার ভোল্টেজ, এবং এটা আমরা একটু ব্যাখ্যা করব। এটাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব, অর্থাৎ যেই বিভব দ্বারা একটা ইলেকট্রনের গতিপথকে সম্পূর্ণরূপে থামিয়ে দেওয়া যেতে পারে অথবা বিপরীতমুখী করে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আমার নিবৃত্তি বিভব, দ্যাট মিনস অথবা ভোল্টেজ। এটা এই মানগুলো আমরা মনে রেখে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করব। এবং এখানে যে এককটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যামস্ট্রংয়ে। এটা অ্যামস্ট্রং এককে আমরা জানি 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, আমরা আজকে একটা থিওরি ক্লাস করাইলাম, অর্থাৎ আমার ডি ব্রগলি তরঙ্গ তথ্যের যত রকমের কনভার্সন হতে পারে সমস্ত কনভার্সনগুলি আমরা দেখলাম। আমরা এর উপর নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব, আমরা অঙ্কগুলো সলভ করব পর্যায়ক্রমে। সুতরাং সবগুলো সূত্র আমি রিকোয়েস্ট করব সবাই যাতে সুন্দর করে খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখে। নেক্সট ক্লাসে আমরা এটার উপর অঙ্ক সলভ করে দিতে পারবো। আমরা ক্লাসটাকে আর দীর্ঘায়িত করব না, আমরা খুব ছোট্ট একটা সেশনের মধ্যে শেষ করে দিয়েছি। আমরা এখানে সমাপ্ত করব। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক নিয়ে হাজির হব।